কিন্তু আমি বলতে চাই যে মুসলিম মানুষের সংখ্যাটা অল্প বেশি হবে না, আপনি কি বলতে চান? না ওইটা তো ভাই, কিন্তু ডি ভোটার হিন্দু অনেক। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে হাবিলউদ্দিন নিরক্ষর কবি ফেসবুক পেজে আমি এমন একজন মানুষ আমন্ত্রণ করে আনছি, সে নির্দলীয় থেকে ধুবড়ী লোকসভায় ইলেকশন খেলবে, তার সাথে কিছু আলোচনা আমি করব। তেনার নাম হলো রব আব্দুল ফারুক। ফারুক সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, যে আপনি ধুবড়ী লোকসভায় যে ইলেকশন খেলবেন নির্দলীয় থেকে, আসামের ভিতরে সব থেকে বেশি মানুষের যেখানে বসতি সেইখানে আপনি ইলেকশন খেলতে চান, এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, আমি ধুবড়ী লোকসভা ইলেকশন দাঁড়াইতে চাই। আপনি বলছেন নির্দলীয়, আসলে আমি দেখতেছি দল নাই, আর যে কটা দল আছে তারা টিকেটের যেটা দেখি একটা অবস্থা আছে যে দল ব্যক্তি কেন্দ্রিক। এই জায়গায় টিকেটের লেনদেনে এই যে লেপটামি রাজনীতি, এই রাজনীতি আমি দূরে আছি, যার জন্য আমি ফারুক খান এমপিতে নমিনেশন দেবো ডাইরেক্ট নির্দল থেকে। হ্যাঁ, দল প্রয়োজন আছে, পরবর্তী সময় আমরা দল বানাইতে পারবো। একটা দল বানাইতে কি সিম্পল একটা কিছু ডকুমেন্ট লাগে দল বানাইতে, কিন্তু ওই দলের টিকিট বিক্রি হয়, যার জন্য আমি কোনো দলে যাই নাই, বা টিকিটের লেনদেনে একটা কিছু একটা কেলেঙ্কারি হয়, যার জন্য দলে আমি জানি, আমি ডাইরেক্ট নির্দল হিসেবে। তার মানে আপনি বলতে চাইতেছেন যে কংগ্রেস হোক, বিজেপি হোক, ইডিএফ হোক, এরা সব টিকিট লেনদেন হয়, যার জন্য আপনার কোনো দলের সিম্পলে আপনি খেলবেন না, আপনি নির্দলীয় খেলবেন। ঠিক ভালো কথা। যে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি, আমি নিরক্ষর কবি হাবিলউদ্দিন, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ার লগত জড়িত, আমাদের মাইনরিটি যত লিডার আছে তারা ইলেকশনের সময় বলে যে আমাকে আপনারা ভোট দেন, আপনি করে মাটির পাট্টা দিব, আপনি করে ডিভোট ঠিক করে দিব, আপনি করে বাংলাদেশি বলতে পারবো না, আপনাদের কাজ করব। আপনি যদি ইলেকশন খেলায় যেতেন, আপনি ধুবড়ী সমস্যার জন্য কি করবেন সেটা আগে বলবেন। প্রথম হচ্ছে যে ডিভোট বা সন্দেহমূলক কেস, অনেক লোক, প্রায় 5 লাখ লোক এই কেসে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে আক্রান্ত। আর এই বিষয়টা টোটালি পলিটিক্যাল। একটা আইনের আওতায় 1946 এর একটা ব্রিটিশের বানানো একটা আইন, ওই আইনের আওতায় এই কাজটা করে, এই ডিভোট বানাই বা সন্দেহমূলক কেসটা লেখে। আর এটা হলো পলিটিক্যাল বিষয়। দেখ, রাজনৈতিক দলের সুযোগ দিছে, যেমন প্রফুল্ল মহন্ত যখন আন্দোলন করছে তখন অনেক বিদেশি, যেই ক্ষমতায় পেল বিদেশি নাই। ঠিক তেমন সরকারের যে দেখে তারা জানে যে কি বিদেশি আছে না নাই। যদি বিদেশি আছে, কেন্দ্রীয় সরকার রেপোর্টে কিন্তু বিদেশি নাই। আমি একবার আইডিয়া করলাম যে বিদেশি যে কোন দেশের রেকর্ড দিতে পারে না। একজন মানুষকে বিদেশি করলে তার বহিষ্কার করা সম্ভব না, দুই তার দেশের ঠিকানা দেওয়া না হয়। কিন্তু এই যে হাজার হাজার লোক বিদেশি বানিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখছে, এই কটা মানুষের ছবি আছে আমার কাছে, এই মানুষগুলো দেখ সবাই ডিটেনশন ক্যাম্পে যাইছে, কিন্তু তারা ডিটেনশন ক্যাম্পে রাখলো। ডিটেনশন ক্যাম্পের উদ্দেশ্য হলো ডিটেনশন ক্যাম্পে থেকে বিদেশের কোন দেশের নাগরিক ওই দেশে চলে দেবো, কিন্তু এই ইয়াগো বিদেশে পাঠাতে পারলো না, ঘুরে বাইতে আইছে। তারপরে যে ডিভোটার টোটালি পলিটিক্যাল বিষয়। ডিভোট বানাইতে গভর্নমেন্ট অর্ডার দিচ্ছে, ডি লেখো। আমার কাছে রেকর্ড আছে, কলগাছির সার্কুল অফিসার 1998-এ প্রায় 7,000 মানুষের নামে ডি লেখছিল। ওই টাইমে সার্কুল অফিসার ছিল ফজলুল হক চৌধুরী, কিন্তু উনি যে ডি লিখতে দিচ্ছে এই অর্ডারটা নাই, কিন্তু উনি যে ডি লিখছে বা সন্দেহমূলক কেস বানাইছে, যেমন উদাহরণস্বরূপ তাহমিনা খাতুন, আমার মার নাম তাহমিনা খাতুন, লিখছে তাহমিনা নেসা। আমার বাবার নাম হায়েত, লিখছে খালেক। লইকে ওই জন্য একটা কেস বানাইছে, তার উপরে সন্দেহ হয়। এই ধরনের কেস যখন আমরা পাইলাম, ডিভোটের যখন আসামিদের পরে, এমন কিছু যে ডিভোট লাগাইছে কেউ, যে ডিভোট লাগাইছে তার নামে কেস হওয়া লাগে, যে ডিভোট লাগাইছে তার নামে কেস হয় কে? এই বস্তুটা আমি ধরনে বহুতে আমার আপত্তি করলো, কিন্তু আমি আমার যেটা অবস্থান, আমি অবস্থানে স্ট্রিক্টলি আমি মেনে চলছি যে ডি লাগাইছে তার নামে কেস হবো, যার নামে ডি সেই কেসে যাওয়ার দরকার নাই। আমরা তার জন্য বহুত মানুষকে আমরা বাইরে গাই নোটিশ গেছে থাকো বাড়িতে, এই ধরনের বহুত মানুষকে আমরা উদ্ধার করা পারছি। এই যে আইনের জাল একটা, এই জালে থেকে বহু লোককে আমরা উদ্ধার করছি। আচ্ছা, এখন আমি আর একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে আজকালে দেখা যায় যে ইলেকশন খেলাবার গেলে অনেক টাকার প্রয়োজন, অনেক ধন সম্পত্তির প্রয়োজন। আমি তো জানা মতে আপনার তো ধন সম্পত্তি নাই, আপনি ইলেকশন খেলবেন কিভাবে? হ্যাঁ, আমি 3বার ইলেকশন লড়ছিলাম। যাওয়া বিধানসভা, জুনিয়া বিধানসভায় আমার টোটাল বাজেট ছিল, খরচ করছি আমি 23,000 টাকা, 10,000 সিকিউরিটি, 13,000 টাকা। এইবার আমার ইলেকশন বাজেট হলো 25,000 সিকিউরিটি আর 5,000 টাকা খরচ। 5,000 টাকার মধ্যে আমার বাইকের তেল, একটা বাইক মাত্র থাকতো,
একটা বাইক আমি একা ঘুরুম, আর একটা প্লে কার্ড বানাবো যে জায়গায় নাকি যে কটা ক্যান্ডিডেট নমিনেশন দিব সব কটার নাম লেখুম, নাম লিখে কমু যে এই কটা ক্যান্ডিডেট আপনি যারা পছন্দ তারা ভোট দেন। এই জন্য একটা প্লে কার্ডে খরচ করবো 20 টাকা বা 30 টাকা বা 50 টাকা খরচ করতে পারে, 50 টাকার একটা প্লে কার্ড। আর বাইকের তেল 15 দিন যেহেতু ক্যাম্পেইনের টাইম থাকে, 15 দিনে খরচ করার হিসাব দেওয়া লাগে, 15 দিনে ম্যাক্সিমাম 3000 টাকা আমার বাইকের তেল পড়বে। আচ্ছা, এখন আপনাকে প্রশ্ন আমি করতে চাই যে আপনি যে নির্বাচন খেলাবেন, আপনার হাতে কন্ডিশনটা কার সাথে হবো আপনি একটা ভাবছেন? হ্যাঁ, আমি আমার নিজের ভোটটা দিতে পারব, এই অবস্থা আছে। আর ধুবুরিতে আমরা ক্যান্ডিডেট দেখতেছি জাবেদ ইসলাম এজিপির, কংগ্রেসের রকিবুল, এআইডিএফ এর বদরুদ্দিন আজমল, তাকে দেখতেছি। এআইডিএফ এর বদরুদ্দিন আজমল নিজের ভোটটা দিতে পারবো না, আগেও দিতে পারে নাই, আর রকিবুলও নিজের ভোটটা দিতে পারবো না, কিন্তু আমি তো নিজের ভোট দিতে পারবো। তারপরে আমি রাইজের কাছে পাবলিক কাছে কমু, যদি রাইজে ভোট দেয় ভালো, আর না দেয় বেলা কিন্তু উঠবো, চান বেলা সবই ব্রহ্মপুত্র নদী বয়ে যাবো, সমস্ত কিছু স্বাভাবিক থাকবো। কিন্তু ফারুক খানের ভোট দিলে আলাদা কিছু কাম করা পারো, আর না দিলে কোনো ক্ষতি হবে না। এখন আমার একটা প্রশ্ন, আপনার বিশ্বাস, আপনার কি বিশ্বাস আপনার নিজের ভিতরে আছে যে আপনি দুপুরি লোকসভায় জিতে দিল্লিতে আপনি যাইতে পারবেন? আমি এটাই কমু যে বিগত দিনে 4টা বছর আমি গবেষণা করছি এই যে ডি ভোটার নিয়ে, বহুত 2বার জেলে গেছি, 2বার লকাপে, 1বার জেলে গেছিলাম। মানুষের কাম আমি করে গেছি একদম। আজকে আমি একজনের কাম করছি, আজকে দিন সকালবেলা একজনের ই করছি। এই যে মানুষের কাম করবার যে তারা চাবে ভোট, দেখে ভোট চাইব, ভোট দিয়ক, আজমলক ভোট দিয়ক, রকিবুলক ভোট দিয়ক, কংগ্রেস ভোট দিয়ক, ইডিয়াক ভোট দিয়ক। আমি কমু যে আমি কাম করছি ভাই, আমার কামের দাম দেন যদি সম্ভব হয়। কামের মজুরি চাইতেছেন আপনি? কামের দাম চাইতাম। আচ্ছা, যাই হোক, আমি কিছু কথা বলতে চাই যে লয়ার আসামের ভিতরে এখন ফারুক খানকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখি যে যেখানেই ডি ভোটের সমস্যায় মানুষে পড়ছে সেখানেই ফারুক খান উপস্থিত। আর আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি যে ফারুক খান অনেকগুলো ডি ভোটার মানুষকে মুক্ত করে দিছে। মুক্ত করে দেওয়ার বিনিময় কিছুমান উকিল সন্তায় ফারুক সাহেবকে কেস করে গ্রেফতার করারও রেকর্ড আছে। হ্যাঁ, আছে আছে, হইছে। এটা তার মানে আমি নিরক্ষর কবি হাবিলুদ্দিন, যেহেতু আমিও একজন বিতর্কিত কবি আর প্লাস বিদ্রোহী বিলাই কওয়া যায়, আমি এটার একটা কথাই বলতে চাই যে কিছুমান উকিলের বিজনেস তাদের নষ্ট হওয়ার জন্যই ফারুক খান যেহেতু নিজেই উপজা জাহিরা এই ডি ভোটার মানুষের সাথে যোগাযোগ করে কাজ করে দেয়, আর কাজ করে দিলে তো উকিল তাদেরকে অল্প বিজনেসে হ্যাম্পার করে, তারা তো একটা বিজনেসম্যান, তাই ফারুক খানকে কি জানি অ্যারেস্ট করে। আপনার লগে এটা আমার কিছু টুই আছে, যেমন আমরা একটা সুপ্রিম কোর্টে কেস করছি, এই কেসের আগামী 1/5/2024 কেসের হিয়ারিং আছে, আমার উকিল আছে, আমরা উকিল ধরছি। কিন্তু কিছু উকিলের জন্য ডি ভোটার একটা ব্যবসায়ী, কিন্তু আমি নিজে যখন জেলে বললাম তখন সুপ্রিম কোর্টে উকিল এলো মেহমুদ পাশা, আমার জন্য কিন্তু আইছিল উনি আমি রেসপেক্ট করি, উনিও অ্যাডভোকেট। আমরা যারা উকালতি সেবা প্লাস প্রফেশন হিসেবে যারা কাজ করে তাকে আমি রেসপেক্ট করি। কিন্তু ডি ভোটার কেসে বহু ক্ষেত্রে দেখছি যে পাবলিককে ব্ল্যাকমেল করে, এই ব্ল্যাকমেল করার বিরুদ্ধে আমি আছি। উকিলের বিরুদ্ধে ফারুক খান না, কিন্তু ডি ভোটার টোটালি নির্দোষী মানুষ, তার নামে একটা আইনের জালে ফেলানো হয়েছে, এটা একটা পলিটিক্যাল একটা চালে। সেই জায়গায় সেই মানুষটারে পেছানো হয়েছে বিদেশি বলে, একদিকে ডি ভোটার, তারা বিদেশি বলে পেছানো হয়েছে। আমি কইছি ডি ভোটার, তার ডি ভোটার নামে কেস করো, ডি ভোট যে লাগাইছে তার নামে অ্যাকশন নাও। এই অ্যাকশনটা কেউ নেয় নাই, আসামে কেউ নেয় নাই। সুপ্রিম কোর্ট আমরা কেস করছি, কেসে আমগো উকিল আছে। ওদিকে এই যে আরেকটা কথা আমি আপনাদের কইবার চাই, এই যে আজমল সাহেবের 16 জনে মিলে কেস করছিল, কেসটা উড্ড করছে 13 বছর আগে। যদি উড্ড না করতো, এই 13 বছর আগে ডিভোর্স জায়গা যে আমার মার ডিভোর্টের যন্ত্রণা, যে আমার বাড়িতে আমার মা ডিভোটার, তাহলে আমার মাও এই 13 বছর আগে মুক্তি পাওয়ার সম্ভাবনা ছিল এই 16 জনে এমএলএ কেসে। কিন্তু তারা 6 মাস পরে কেসটা উড্ড করলো, এআইডিএফ এর 16 জন এমএলএ, আর তার মধ্যে বদরুদ্দিন আজমল বর্তমান ধুবুরি লোকসভার যে ক্যান্ডিডেট, উনির প্রত্যক্ষ হস্তক্ষেপে এই কেসটা উড্ড হয়েছে। তাহলে আপনি বলতে চাচ্ছেন বদরুদ্দিন আজমল যেটা কেস করছিল সেই কেসটাকে বদরুদ্দিন আজমল উড্ড করছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি বলতে চাই এই কিছু কিছু উকিলে কিছু কিছু নিরীহ মানুষ ওটা কি বলে ফিস দিতে লাগে, ফিস না দেওয়ার জন্য আসামে অনেক ডি ভোটারের অলরেডি জেল হয়ে গেছে। অনেক, তার মানে কেসের হাজিরা দেওয়া লাগে,
হাজিরা দেওয়ার টাইমে তা করে যেটা ফিস দেওয়া লাগে ফিসটা দিতে পারে নাই, দিতে না পারে হাজিরা দিতে পারে নাই। উকিল ছাড়া তো আর একজন হাজিরা দিতে পারে না, অজ্ঞ মানুষ, তার বিনিময়ে মেলা মানুষ জেলে গেছে না। আচ্ছা, উকিল ফিসটা হাজিরা দিবার পর পয়সা দিবার পারে না, তার জন্য জেলে খুব একটা মানুষ জানাই। কিন্তু যারা ব্ল্যাকমেল করছে, এই মানুষ প্রত্যেকজন মানুষে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা খরচ করছে। খরচ করে একটা করে ডিপোর্টের সম্বন্ধে 4 লাখ 5 লাখ করে টাকা খরচ হয়েছে। খরচ করে তারা কিন্তু জেলে যাইছে, খরচ করছে প্লাস জেলে গেছে। তাহলে শহীদুল, আমি কলকাতার শহীদুল, উনির কেসের যেটা ডব্লিউএস লেখে, ডব্লিউএস রিটেন স্টেটমেন্ট, উনি রিটেন স্টেটমেন্ট লিখছে শহীদুল একটা পুরুষের সঙ্গে বিয়ে হয়েছে বলে লিখছে। এই ধরনের বহুত ভুলের জন্য আসামে বর্তমান গুয়াহাটি হাইকোর্টে 97,000 কেস জমা আছে। 97,000 এফপি থেকে ফরেন হয়ে যাওয়া। এফপিতে যে যায় না, এটা খালি এই মাইনরিটি মুসলমান মানুষ আছে, হিন্দু মুসলিম বাঙাল নেপালি আদিবাসী এগুলো মানুষ আছে, সব জাতি আছে। অসমে নাই? একটা দুটো আছে, আছে আছে, অসমিয়াও আছে, আছে আছে। এটা আসামের সমস্যা। এটা এই যে কেউ কয় মুসলমানের সমস্যা, এটা কিন্তু খুবই এই কথা আমি এদের খুবই গরিমা দেই। এটা মুসলমানের সমস্যা, দেশের নাগরিকের সমস্যা। আজকে আমি ভারতবর্ষের সব মানুষকে একটি কথা আমি ইনফরমেশন দিতে চাই যে আসাম রাজ্যে এমন একটা পরিস্থিতি হয়েছে যে ডিভোর্স সম্বন্ধে কতটি মানুষের কথা বললেন আপনি? 1040 জন জেলে আর 97,000 কেস গুয়াহাটি হাইকোর্টে পেন্ডিং বর্তমান। 97,000 গুয়াহাটি হাইকোর্টে পেন্ডিং আছে। এই মানুষের নামে ডিভোর্স করা রাখা হয়েছে, জাতি ধর্ম নির্বিশেষে সব জাতির মানুষ। কিন্তু আমি বলতে চাই যে মুসলিম মানুষের সংখ্যাটা অল্প বেশি হবে না, আপনি কি বলতে চান? না, ওইটা তো কিন্তু ডিভোটার হিন্দু অনেক, কিন্তু ফিগারটা নাই। কিন্তু আমি ডিফারেন্স আমি করতে চাই না, ডিফারেন্স আমি করতে চাই না। কিন্তু হিন্দু সংখ্যা 50 ডাউন আইব না, না হইতে পারে। সব জাতি আছে এমন অবস্থায় আসামের পরিস্থিতি। আর সেটা নিয়ে রৌফ ভাই, ফারুক ভাই, আব্দুল রৌফ ফারুক, সে ডিভোর্স নিয়ে অনেক সময় অনেক টাইমে 2-3 বার, সে একবার লকআপে যাওয়া তো আমি জানি, 2-1 বার অ্যারেস্ট হয়েছে। আমাদের এই মানুষের জন্য, দরিদ্র মানুষের জন্য সে লেগে আছে। আশা করি সে দুপুরি লোকসভায় এখন ইলেকশন খেলবে। রাইজ এখন কি বিবেচনা করবে সেটা রাইজের কথা। আপনার কি শেষ ইচ্ছা সেটা বলবেন। আচ্ছা, আমি শেষ করেছি যে 1946 এর যেটা ফরেনার্স অ্যাক্ট, ব্রিটিশের দিনে হওয়া, ওই অ্যাক্টের বার্ডেন অফ প্রুফ এটার করবার জায়গায় বহুত মানুষ বিপদে পড়ছে, যার জন্য ওই ধারাটা সংশোধন করা। তার জন্য আমার কিছু পাওয়ার দিবেন। আর আরেকটা বড় সমস্যা আমি দেখতেছি, ব্রহ্মপুত্র গড়াখনিয়া ফারুক খান কন্ট্রোল করবা পারবো না। কিন্তু ফারুক খানের লগে ধুবুরি লোকসভার মানুষ যদি এক লয়, আমরা বহু সমস্যা সমাধান করা পারো, কিন্তু ফারুক খান ব্যক্তি হিসেবে পারবো না। তার জন্য আপনার কাছে আমি আমার চাইতেছি, ক্ষমতা চাইতেছি। আশা করি আগামী দিনে নমিনেশন দিব, ভাবছি যদি সব ঠিকঠাক থাকে নমিনেশন দিব। যদি পারেন, আমি তো একটা পোস্টার একটা জায়গায় লাগানো হবো না, একটা পোস্টার লাগানো হবো না, আমি কেবল নিউজ আকারে বা ফেসবুক পেজে, আরেকদিন হয়তো আপনার কাছে আহম, আপনার এই পেজে আমরা যে জায়গায় নাকি আমার সিম্বলটা পাবলিকে কমু, অমুক সিম্বলে অমুক সিরিয়াল নাম্বার, এই কথাটা কমু। আশা করি আপনারা গ্রহণ করবেন। বহুত দল দেখছুন, বহুত কিছু দেখছুন, দেখুন তো ফারুক খান রেট গিয়ে দেখুন। আমিও প্রমাণিত আমি কাম করছি, প্রমাণিত। আমিও নিরক্ষর কবি হাবিলউদ্দিন ফারুক খানের জন্য আশীর্বাদ রাখলাম যে আপনি আশা যাতে সৃষ্টিকর্তায় আপনার আশা পুরা করে, সেটা আমার তরফের থেকে, নিরক্ষর কবি হাবিলউদ্দিনের তরফের থেকে আপনাকে ধন্যবাদ জানাইলাম। আর আজকে এখানে বলেই শেষ করছি। খোদা হাফিজ, ধন্যবাদ।